নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। আমার নিবেদন হুমায়ুন আহমেদের মিসরালি অমনিবাস থেকে কহেন কবি কালিদাস। আজ অন্তিম পর্ব, আত্মজীবনীর তৃতীয় অধ্যায়। মৃত্যু ভয়াবহ একটা ব্যাপার। মৃত্যুর চেয়েও ভয়াবহ ব্যাপার কি আছে? অবশ্যই আছে। মৃত্যুর চেয়েও ভয়াবহ ব্যাপার আমি ঘটতে দেখলাম। ইথেন মারা গেল সন্ধ্যাবেলায়। রাত 10টায় পুলিশ এসে বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। রমনা থানার ওসি জানালেন, থানায় এক মহিলা টেলিফোন করে জানিয়েছেন যে তিনি স্পষ্ট দেখেছেন ঘিয়া রঙের পাঞ্জাবি পরা দাড়িওয়ালা এক লোক ইথেনকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলেছে। আমাদের বাড়ির পাশের অ্যাপার্টমেন্ট হাউসে তিনি থাকেন। তিনি তার পরিচয় জানাতে চান না এবং এই বিষয়ে আর কিছু বলতেও চান না। তিনি চান পুলিশ তদন্ত করে বিষয়টা বের করুক। মহিলার টেলিফোন কলের পরপরই পুলিশ একজন পুরুষ মানুষের কল পায়। তিনিও একই কথা বলেছেন। আমি ওসি সাহেবকে বললাম, ঘটনা যখন ঘটে তখন বাবা নামাজ পড়ছিলেন। আমিও একই ঘরে নামাজ পড়েছি। শব্দ শোনার পর দুজন একসঙ্গে ছুটে গেছি। ওসি সাহেব বললেন, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমাদের তদন্ত করতেই হবে। আমি বললাম, যে মানুষটার মেয়ে মারা গেছে তাকে আপনি ধরে নিয়ে যাবেন? আজই নিতে হবে? 2-1 দিন পরে নিয়ে যান। আজই নিতে হবে, তদন্ত দ্রুত হতে হয়। ওসি সাহেবকে কিছু টাকা পয়সা দিলে কাজ হতো। আমার মাথায় আসেনি। তারা বাবাকে নিয়ে গেল। শুধু যে বাবাকে নিয়ে গেল তা না, ইথেনকে নিয়ে গেল। তার মৃত্যু অস্বাভাবিক, কাজেই পোস্টমর্টম করা হবে। আমি একা বাসায় রইলাম। দুনিয়ার লোকজন ঘরে ঢুকছে, ঘর থেকে বের হচ্ছে। সবাই অপরিচিত। এর মধ্যে ক্যামেরা গলায় সাংবাদিকও আছে। সাংবাদিক ফ্ল্যাশ দিয়ে আমার একটা ছবি তুলল। তখন আমার মাথা খারাপের মতো হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, কেন আপনি আমার ছবি তুললেন? কোন সাহসে আপনি আমার ছবি তুললেন? কেউ আমার বাড়িতে থাকতে পারবে না, কেউ না। যে বাড়িতে ঢুকবে তাকেই আমি খুন করে ফেলব। সত্যি সত্যি আমি রান্নাঘর থেকে বঁটি নিয়ে এলাম। আমার উন্মাদ চেহারা দেখে ভয়েই লোকজন বের হয়ে গেল, তবে পুরোপুরি গেল না। গেটের বাইরে দাঁড়িয়ে জটলা পাকাতে লাগলো। কিছু রিক্সা দাঁড়িয়ে গেল। রিক্সার যাত্রীরা সিটের ওপর দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে। দর্শকদের কেউ কেউ আবার ঢিল ছুঁড়ছে। বাবাকে নিয়ে যাওয়ার সময় ওসি সাহেব একটা ভদ্রতা করলেন। বাড়ির সামনে দুজন পুলিশ রেখে গেলেন। তাদের দায়িত্ব কাউকে ঘরে ঢুকতে না দেওয়া। ওসি সাহেব যখন বাবাকে নিয়ে যাচ্ছেন তখন আমি বাবার মধ্যে তেমন কোনো অস্থিরতা দেখলাম না। তিনি সারাক্ষণই মাথা নিচু করে রইলেন। আমাকে একসময় চাপা গলায় বললেন, ইবলিশের কাজ কেমন পরিষ্কার দেখলি? সে আরও অনেক কিছু করবে, সাবধানে থাকবি। আমি বললাম, কিভাবে সাবধানে থাকব? বাবা বললেন, দমে দমে আল্লাহর নাম নিবি। কিছুক্ষণ পরে পরে আয়তুল কুরসি পড়ে হাততালি দিবি। হাততালির শব্দ যত দূর যাবে তত দূর পর্যন্ত ইবলিশ আসবে না। ঘরের সব বাতি জ্বালিয়ে রাখবি, ঘর যেন অন্ধকার না থাকে। ইলেকট্রিক বাল্ব জ্বললে জ্বলুক, হারিকেনও জ্বালিয়ে রাখ। আমি চাচ্ছিলাম ইবলিশ শয়তান আসুক, তার সঙ্গে কথা বলি, দেখি সে আসলে কি চায়। আজ আর আসতে সমস্যা নেই, বাড়ি খালি। খালি বাড়িতে আমি একা হাঁটছি। ইবলিশ শয়তান এলো না। রাত 12টার দিকে বাবা ফিরলেন। পুলিশের জিপ এসে বাবাকে নামিয়ে দিয়ে গেল। রমনা থানার সেকেন্ড অফিসার ছিল বাবার ছাত্র। তার কারণেই বাবা বিনা ঝামেলায় ছাড়া পেয়ে গেলেন। ইথেনের ডেড বডি পাওয়া গেল না। তাকে রাখা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তার পোস্টমর্টম হবে পরদিন সকাল 10টায়।
পোস্টমর্টম হওয়ার আগে আমাদের কিছু করার নেই। বাবা প্রতি বৃহস্পতিবার যে পীর সাহেবের কাছে যেতেন, ওনার কাছে খবর পৌঁছেছিল। উনি রাত 1টার দিকে চলে এলেন। দোয়া দুরুদ পড়ে বাড়ি বন্ধন করলেন। বসার ঘরের মেঝেতে বিছানা করা হলো। বিছানায় জায়নামাজ বিছানো হলো, আগরবাতি জ্বালানো হলো। বাবা তার পীর সাহেবকে নিয়ে কোরআন শরীফ পাঠ করা শুরু করলেন। বাবার এই পীর সাহেবকে আমার পছন্দ হলো। তিনি সান্ত্বনাসূচক কোনো কথাবার্তায় গেলেন না। তাকে দেখে মনে হচ্ছিল তিনি একটা কাজ হাতে নিয়ে এসেছেন, কাজটা সুন্দর মতো করবেন, এর বেশি কিছু না। আমাকে তিনি শুধু একটাই কথা বললেন, মাগো, সবই আল্লাহর ইচ্ছে। রাত কত হয়েছে আমি জানি না। আমি বসে আছি ইথেনের ঘরে। টেবিল ল্যাম্প জ্বলছে। টেবিল ল্যাম্পের আলো ছাড়া ঘরে আর কোনো আলো নেই। ইথেনের বিছানা এলোমেলো, 2টা বালিশের একটা মেঝেতে, খাটের নিচে গাদা করে রাখা কাপড়, ধোপার বাড়িতে যাওয়ার জন্য আলাদা করে রাখা। দেওয়ালে ইথেনের ছোটবেলার আঁকা ছবি, 4টা ছবি ফ্রেম করে বাঁধানো। গ্রাম, ঘরবাড়ি, নদীতে সূর্য অস্ত যাচ্ছে, রাখাল বালক বাঁশি বাজাচ্ছে। আমাদের 2 বোনের একটা ফটোগ্রাফও আছে। কক্সবাজারে সমুদ্রে নেমেছি তার ছবি। ইথেন সমুদ্রের হাত থেকে রক্ষা করার জন্য শাড়ি সামান্য উঁচু করেছে। তার সুন্দর ফর্সা পা দেখা যাচ্ছিল, এখন অবশ্যই দেখা যাচ্ছে না। বাবা কালো স্কচ টেপ দিয়ে পায়ের ওই অংশ ঢেকে দিয়েছেন। আমার অদ্ভুত লাগছে, আমি একজন মৃত মানুষের ঘরে বসে আছি। এখনো তার শরীরের গন্ধ ঘরে ভাসছে, অথচ সে নেই। পাশের ঘর থেকে কোরআন পাঠের আওয়াজ আসছে, মাঝে মাঝে আসছে আগরবাতির গন্ধ। এই গন্ধটা মনে করিয়ে দিচ্ছে এই বাড়িতে মৃত্যু এসেছে। কোথায় রেখেছে ইথেনকে? এই চিন্তাটা অস্পষ্টভাবে আমার মাথায় আসছে। চিন্তাটা দূর করতে চাচ্ছি, কিন্তু পারছি না। ঢাকা মেডিকেল কলেজের মর্গ কেমন আমি জানি না। আরও অনেক বেওয়ারিশ লাশের সঙ্গে সে শুয়ে আছে, নাকি তাকে আলাদা রাখা হয়েছে? সে কি শুয়ে আছে ঠান্ডা মেঝেতে, নাকি টেবিলে রাখা হয়েছে? সকালবেলা ডাক্তাররা আসবেন, কাটাকুটি করবেন। দরজায় টোকা পড়ছে, কেউ যেন খুব সাবধানে দরজা টানছে। আমি বললাম, কে? দরজার ওপাশ থেকে চাপা গলায় কেউ একজন বলল, আপা, আসবো? আমি এই গলা চিনি, ইথেনের গলা। সামান্য ভাঙা ভাঙা, ঠান্ডা লাগলে ইথেনের গলা সামান্য ভেঙে যায়। আমি আবারও বললাম, কে? দরজার ওপাশ থেকে ইথেন বলল, আপা, তুমি যদি ভয় না পাও তাহলে আমি ঘরে আসবো, আসি? আমি জবাব দিলাম না। আমার মাথা কাজ করছে না। ইথেনের ঘরে বসে তার কথা ভাবছিলাম। তাই জন্যই কি প্রবল ঘোরের জগতে চলে গেছি? হ্যালুসিয়েশন হতে শুরু করেছে। আমার এখন কি করা উচিত? বাবাকে ডাকা উচিত, নাকি আমি ইথেনকে ঘরে ঢুকতে বলবো? দরজায় ইথেনের হাত দেখা যাচ্ছে, চুড়ি পরা ফর্সা হাত, সবুজ কাঁচের চুড়ি। কত উঁচু থেকে সে পড়েছে। হাতের সব চুড়ি ভেঙে যাওয়া কথা, অথচ এখনো হাত ভর্তি চুড়ি। সে দরজা আস্তে করে ভেতরের দিকে ঠেলে দিচ্ছে। এই তো ইথেনকে দেখা যাচ্ছে, তার বড় বড় চোখ, ফর্সা শান্ত চেহারা। আপা, তুমি কি ভয় পাচ্ছ? না। ওরা আমাকে ঠান্ডা একটা বাক্সে ভরে রেখেছে। ভয় লাগছিল বলে চলে এসেছি। বেশিক্ষণ থাকবো না। আপা, বসবো? বস। বাতিটা নিভিয়ে দেব? বাতির জন্য তাকিয়ে থাকতে পারছি না, চোখে আলো লাগছে। আমি যন্ত্রের মতো হাত বাড়িয়ে বাতি নিভালাম।
ঘর পুরোপুরি অন্ধকার হলো না, বারান্দার বাতি জ্বলছে, তার আলো খোলা দরজা দিয়ে আসছে। সেই আলোয় ইথেনকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমার ক্ষীণ সন্দেহ হলো, সে কি আসলেই ইথেন, নাকি ইবলিশ শয়তান ইথেনের রূপ ধরে এসেছে, নাকি পুরো ব্যাপারটাই একটা প্রবল ঘোর। আপা, বাবার সঙ্গে ওই লোকটাকে? ওনার পীর সাহেব। তোকে একটা কথা বলতে এসেছি আপা, কথাটা বলে চলে যাব। বল, কি কথা? তুই সাবধানে থাকিস, ইবলিশ শয়তান তোকে মারবে, সামান্য অসাবধান হলেই মারবে। কিভাবে সাবধান থাকব? তাকে তুই ধাঁধার মধ্যে রাখবি, সে যেন তোকে পরিষ্কার কখনো বুঝতে না পারে। কিরকম ধাঁধা? তুই যে তার মতলব জানিস এটা তাকে বুঝতে দিবি না। আমার বুদ্ধি কম, আমি তার কাছে ধরা খেয়ে গেছি। তোর বুদ্ধি বেশি, তুই পারবি। ইথেন, আমার বুদ্ধি কিন্তু বেশি না। তাহলে এক কাজ কর, খুব বুদ্ধি আছে এমন কারোর কাছে যা। খুব বুদ্ধি আছে এমন কাউকে আমি চিনি না। এখন চিনিস না, পরে চিনবি। অতি বুদ্ধিমান একজন মানুষের সঙ্গে তোর পরিচয় হবে, তার সাহায্য চাইবি। বুঝবো কি করে সে অতি বুদ্ধিমান? তাকে ধাঁধা জিজ্ঞেস করবি, দেখবি ধাঁধার জবাব দিতে পারে কিনা। প্রথম শুরু করবি সহজ ধাঁধা দিয়ে, তারপর কঠিনের দিকে যাবি। আপা, এই ধাঁধাটা দিয়ে শুরু কর। কহেন কবি কালিদাস, পথে যেতে যেতে, নাই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। ইথেন হাসছে, সে আগের মতো হয়ে যাচ্ছে, হাসি খুশি গল্পবাজ মেয়ে। সে শব্দ করেই হাসছে। পাশের ঘরে নিশ্চয়ই সেই হাসির শব্দ পৌঁছাচ্ছে। বাবা এবং তার পীর সাহেব কোরআন পাঠ বন্ধ করেছেন। বাবা উঠে আসছেন, তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ইথেন বলল, আপা যাই। বাবা ঘরে ঢুকে ক্লান্ত গলায় বললেন, হাসিস কেন মা? শরীর খারাপ লাগছে? মাথায় যন্ত্রণা? দুটো ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে থাক মা। তিনি আমার পাশে বসে মাথায় হাত বোলাচ্ছেন। আমি কাঁদতে শুরু করেছি, কিন্তু আমার কান্নার শব্দ হাসির মতো শোনাচ্ছে। বাবা বিড়বিড় করে বললেন, তুই কাঁদছিলি, অথচ আমার কাছে মনে হচ্ছিল কেউ একজন হাসছে। বিপদে আপদে মানুষের মাথা ঠিক থাকে না, কি শুনতে কি শুনি। আমি বললাম, বাবা একটা কাজ করবে, আমাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবে, আমি মর্গের বারান্দায় দাঁড়িয়ে থাকব। বাবা বললেন, ঠিক হবে না রে মা। আমি বললাম, কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। তোমার মেয়েটা একা পড়ে আছে, একা একা ভয় পাচ্ছে। বাবা বললেন, এত রাতে কিভাবে যাব? আমি বললাম, রিক্সা নিশ্চয়ই পাওয়া যাবে, আর যদি না পাওয়া যায় আমরা হেঁটে হেঁটে যাব। বাবা বললেন, পীর সাহেবকে জিজ্ঞেস করে দেখি। আমি বললাম, ওনাকে জিজ্ঞেস করার কিছু দরকার নেই বাবা, ওনার মেয়ে মর্গে পড়ে নেই, তোমার মেয়ে পড়ে আছে। বাবা, তুমি আমার কথা বিশ্বাস করো, সে খুবই ভয় পাচ্ছে। তুই ওখানে গিয়ে কি করবি? আমি একটা জায়নামাজ নিয়ে যাব, মর্গের বারান্দায় জায়নামাজ বিছিয়ে সূরা ইয়াসিন পড়ব। রাত ৩টায় আমরা ঢাকা মেডিকেল কলেজের মর্গে উপস্থিত হলাম। দারোয়ান গেট খুলে দিল। সে আমাদের দেখে মোটেই অবাক হলো না। সে নিশ্চয়ই আমাদের মতো অনেককে এভাবে আসতে দেখেছে। সে সহজ স্বাভাবিক গলায় পশ্চিম কোন দিক দেখিয়ে জিজ্ঞেস করল, অজুর পানি লাগবো? আমি বললাম, আমার বোনের ডেড বডি মর্গে আছে, তাকে এক নজর দেখা কি সম্ভব? দারোয়ান বলল, নিয়ম নাই। আমি বললাম, ভাই একটা খোঁজ নিয়ে দেখেন না, সম্ভব কি না। সুপারভাইজার সাহেব হুকুম দিলে তালা খুলতে পারি। কাছে যাইতে পারবেন না, দূর থাইক্কা দেখবেন, তালা খুলনের জন্য টাকা দিবেন। খরচ কত?
500 টাকা লাগবো। 500 টাকা আমি দেব। দেখি সুপারভাইজার সাহেব আবার আছে কিনা। ওনার হুকুম বিনা পারবো না। 1000 টাকা দিলেও পারবো না। চাকরি বিলা হওয়া যাইব। বাবা জায়নামাজ বিছিয়ে সূরা ইয়াসিন পড়া শুরু করেছেন। তার পীর সাহেব চোখ বন্ধ করে তসবি টানছেন। আমি অপেক্ষা করছি সুপারভাইজারের জন্য। সুপারভাইজার সাহেবকে পাওয়া গেল। তিনি চাবি হাতে দরজা খুলে দিতে এলেন। আমি 500 টাকার একটা নোট তার হাতে দিলাম। তিনি বললেন, আরও 200 টাকা লাগবে। আমার 500, দারোয়ানের 200। আমি আরও 200 টাকা দিলাম। সুপারভাইজার সাহেবের সঙ্গে মর্গে ঢুকলাম। মর্গে 100 পাওয়ারের একটা বাতি জ্বলছে। মর্গে 3টা ডেড বডি, তিনটা আলাদা আলাদা টেবিলের ওপর। প্রতিটা ডেড বডি সাদা কাপড়ে ঢাকা। ইথেন বলেছিল তাকে রাখা হয়েছে একটা বাক্সের ভেতর। এটা ঠিক না। ঘরের ভেতর ফিনাইলের কড়া গন্ধ। সুপারভাইজার বললেন, ইথেন আছে মাঝখানে টেবিলে। আমি চমকে সুপারভাইজারের দিকে তাকালাম। ইথেন নাম সুপারভাইজারের জানার কথা না। আমি চাপা গলায় বললাম, আপনি কে? সুপারভাইজারের ঠোঁটের কোনায় হাসি। আমি বললাম, আপনি কে? বোনকে দেখতে এসেছেন দেখেন। এত প্রশ্ন কি জন্য? তবে না দেখলে ভালো করবেন। আপনি কে? আমি তোমার স্যার। আমার নাম রকিব। আমি তোমার সঙ্গে ঘষাঘষি খেলা খেলতাম। এখন চিনেছ? হ্যাঁ, চিনেছি। মরা মানুষের সঙ্গে আমার কোনো ব্যবসা নেই। আমার ব্যবসা জীবিত মানুষের সঙ্গে। তারপরও তোমার খাতিরে আসছি। বোনকে দেখার যখন এত শখ, তখন দেখো। এই সময় একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটল। সাদা চাদরের ভেতর থেকে ইথেন বলল, আপা খবরদার আমাকে দেখিস না, খবরদার না। আমি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি ইথেনের বিছানায় শুয়ে আছি। আমার গায়ে চাদর, মাথার ওপর ফ্যান ঘুরছে। পাশের ঘর থেকে বাবা সূরা ইয়াসিন পড়ার শব্দ শোনা যাচ্ছে। বাবার পীর সাহেব এক মনে জিগির করছেন। হাসপাতালের মর্গে আমার যাওয়া, ইবলিশের সঙ্গে দেখা হওয়া, অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, সবই আমার কল্পনা কিংবা স্বপ্ন। এখানেও সামান্য সমস্যা আছে। সামান্য সমস্যা বলা ঠিক হবে না, বেশ বড় সমস্যা। হাসপাতালের মর্গে আমি বাবাকে নিয়ে পরদিন ভোরে যাই। যে দারোয়ানকে রাতে দেখেছিলাম তাকেই দেখি। সে ঠিক রাতে যেরকম বলেছে সেইভাবেই বলে, সুপারভাইজার সাহেব হুকুম দিলে তালা খুলতে পারি। কাছে যাইতে পারবেন না, দূর থাইক্কা দেখবেন। তালা খুলনের জন্য খরচ দিবেন। আমি বললাম, খরচ কত? সে বলল 500 টাকা। সুপারভাইজারের সঙ্গে দেখা হলো। রাতে আমি এই মানুষটাকে দেখেছিলাম। তালা খোলার পর সে বাড়তি 200 টাকা নিল। রাতে আমি একা মর্গে ঢুকেছিলাম। দিনে বাবাকে সঙ্গে নিয়ে ঢুকলাম। মর্গের দৃশ্য রাতের দৃশ্যের মতো। ছোট ছোট 3টা টেবিলে 3টা ডেড বডি পড়ে আছে, সাদা চাদর দিয়ে ঢাকা। বাবা চাপা গলায় বললেন, কোনটা আমার মেয়ে? সুপারভাইজার বিরক্ত গলায় বলল, মাঝখানেরটা। আপনারা কাছে যাবেন না, যেখানে দাঁড়ায় আছেন সেখানে দাঁড়ায় থাকেন। আমি চাদর খুলে মুখ দেখায় দিতাছি। তাড়াতাড়ি বিদায় হন, রিপোর্টিং হয়ে গেলে চাকরি যাবে। আগে একবার লিখেছি, পোস্টমর্টম রিপোর্টে ইথেনের গর্ভে কোনো সন্তান ছিল এমন কিছুই পাওয়া যায়নি। শুধু লেখা ছিল উচ্চ স্থান হইতে পতনজনিত কারণে মৃত্যু। কোথায় কোথায় আঘাত লেগেছে তার বর্ণনা। তাহলে ইথেন এই কাজটা কেন করল? কেন ছাদ থেকে লাফিয়ে পড়ল? সে কি মানসিকভাবে অসুস্থ ছিল? সে কি ধরে নিয়েছিল সে প্রেগনেন্ট? মনোবিদ্যায় এরকম রোগের উল্লেখ আছে। আমি ইথেনকে নিয়ে এরকম একটা ছবি দেখেছিলাম। ছবির নাম দ্য ইয়েলো স্নেক। এই ছবিতে এক মহিলার হঠাৎ ধারণা হলো তিনি প্রেগনেন্ট।
তার ভেতর প্রেগন্যান্সির সমস্ত লক্ষণ প্রকাশিত হলো। ডাক্তারের কাছে ইউরিন টেস্ট করালেন, সেই টেস্টও পজিটিভ পাওয়া গেল। তখন মহিলা স্বপ্নে দেখলেন তার পেটে যে সন্তান এসেছে সে কোনো মানব শিশু না, একটা সাপ। ভয়াবহ ছবি। ইথেনের কি একই সমস্যা ছিল? তার পেটে সন্তান, এই বিষয়ে সে যে নিশ্চিত ছিল তার একটা প্রমাণ আমার কাছে আছে। সে তার সন্তানকে একটা চিঠিও লিখে রেখে গিয়েছিল। চিঠিটা আমি হুবাহু তুলে দিচ্ছি। প্রিয় HCHO, হ্যালো, তোমার নাম পছন্দ হয়েছে? ফর্মালডিহাইড। আমি তোমার মা, আমার নাম ইথেন। আমি সাধারণ হাইড্রোকার্বন, অথচ তুমি হলে সুপার রিঅ্যাক্টিভ ফর্মালডিহাইড। পানিতে যদি ইথেন ছেড়ে দাও পানির কিছুই হবে না, পানি পানির মতো থাকবে, ইথেন থাকবে ইথেনের মতো। আর যদি পানিতে ফর্মালডিহাইড ছাড়ো কতই না কাণ্ড হবে। তুমি পৃথিবীতে আসবে কত না কাণ্ড ঘটানোর জন্য। আফসোস, তোমার এই কত না কাণ্ড দেখার সুযোগ আমার হবে না, কারণ আমি বেঁচে থাকব না। এটি তোমার মা। মিসির আলি খাতা বন্ধ করলেন, ঘড়ির দিকে তাকালেন। রাত 11:10। তার খাটের মাথায় নাসরিন বই খাতা নিয়ে বসেছে। মিসির আলি যখন পড়েন সেও তখন পড়ে। মিসির আলি তাকে এর মধ্যেই বর্ণ পরিচয় করিয়ে দিয়েছেন। ছোট ছোট শব্দ সে এখন পড়তে পারে। লেখাপড়া শেখার প্রতি তার প্রবল আগ্রহ মিসির আলিকে মুগ্ধ করেছে। নাসরিন বলল, খালুজান, চা খাবেন? চা বানাবো? মিসির আলি বললেন, চা 1 কাপ খাওয়া যেতে পারে। নাসরিনের চোখে মুখে আনন্দের আভাস দেখা গেল। এই মানুষটার জন্য যে কোনো কাজ করতে পারলেই তার ভালো লাগে। নাসরিন, জি খালুজান। তোমার বুদ্ধি কেমন নাসরিন? বুদ্ধি ভালো খালুজান। কেমন বুদ্ধি পরীক্ষা হয়ে যাক। একটা ধাঁধা জিজ্ঞেস করব, দেখি জবাব দিতে পারো কিনা। কহেন কবি কালিদাস পথে যেতে যেতে, নাই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে? পারবো না খালুজান। তাহলে তো বুদ্ধি কম। আমি নিজেও পারছি না, আমারও তোমার মতোই বুদ্ধি কম। নাসরিন গম্ভীর গলায় বলল, বুদ্ধি কম থাকেন ভালো খালুজান। মিসির আলি বললেন, বুদ্ধি কম থাকা মোটেই ভালো না। মানুষের বুদ্ধি হওয়া উচিত খুরের মতো। খুরের মতো বুদ্ধি কাকে বলে? খুরে যেমন ধার থাকে, বুদ্ধিতেও থাকবে সেরকম ধার। যেমন সায়রা বানু। তোমার কি মনে হয় মেয়েটার বুদ্ধি বেশি না কম? ওনার বুদ্ধি খুবই ভালো, কিন্তু ওনার মাথায় গন্ডগোল আছে। ওনারে আমি বেজায় ভয় পাই। কেন? উনি রাইতে কেমন জানি করে, ঘুমায় না, কার সাথে জানি কথা কয়, পুরুষের মতো গলা করে কথা কয়। তুমি জানো কিভাবে? আমি প্রথমে উনার ঘরেই ঘুমাতাম। আপা থাকে একা। উনার ঘরের মেঝেতে কম্বলের একটা বিছানা ছিল আমার জন্য। শেষে আপারে বলেছি আমি এইখানে থাকবো না, আমার ভয় লাগে। তখন আপা আমারে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছে। সায়রা মাঝে মাঝে পুরুষের গলায় কথা বলতো। জি। কি বলতো? কি বলতো জানি না, ইংরাজিতে কথা বলতো। খালুজান, আমারে ইংরাজি পড়া শিখাইবেন? অবশ্যই শেখাবো। তার আগে আসো, চেষ্টা করে দেখি দুজনে মিলে ধাঁধার অর্থ বের করতে পারি কিনা। কহেন কবি কালিদাস, এই বাক্যটার কি কোনো রহস্য আছে? 3টে শব্দই শুরু হয়েছে ক দিয়ে। ক এর অনুপ্রাস। 3টি ক। অঙ্কের কোনো ধাঁধা না তো?
খালুজান, কালিদাসকে? কালিদাস ছিলেন বিরাট কবি। মেঘদূত, শকুন্তলা এই রকম 6টা অতি বিখ্যাত কবিতার বই লিখেছিলেন। উনি মহারাজ বিক্রমাদিত্যের সভাকবি। বিক্রমাদিত্যের আর এক নাম দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্য ছিলেন পিশাচ সিদ্ধ। একবার এক পিশাচ তাকে 3টে প্রশ্ন করেছিল। পিশাচ বলেছিল, এই 3টে প্রশ্নের কোনো একটা জবাব ভুল দিলে আমি তোমাকে হত্যা করব, আর যদি 3টা প্রশ্নেরই সঠিক জবাব দিতে পারো আমি তোমাতে বশ হব। বিক্রমাদিত্য 3টে প্রশ্নেরই জবাব দিতে পেরেছিলেন। প্রশ্নগুলো কি খালুজান? প্রশ্নগুলো এই মুহূর্তে মনে নাই। এইটুকু মনে আছে, প্রশ্নগুলো ছিল রহস্যময়। মহারাজ বিক্রমাদিত্যের উত্তর ছিল সহজ সরল। নাসরিন গম্ভীর ভঙ্গিতে বলল, পিশাচ আপনারে প্রশ্ন করলে পার পাইব না, আপনি পারবেন। সায়রা বানু এবং মিসির আলি মুখোমুখি বসে আছেন। সায়রা বানু তার রকিং চেয়ারে। একটু আগে সে দুলছিল, এখন দুলছে না। তার চোখের দৃষ্টি স্থির, ভ্রু সামান্য কুঁচকে আছে। তাকে কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত মনে হচ্ছে। আজ তাকে খানিকটা অসুস্থও মনে হচ্ছে। টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। এক ফাঁকে সে তার পাশে রাখা ব্যাগ থেকে ইনহেলারে শিশি হাতে নিল, 2বার পাফ নিল। মেয়েটির কি অ্যাজমা আছে? অ্যাজমা একটি সাইকোসেমেটিক ব্যাধি। মনের ঝামেলা থেকে এই রোগ হয়। বেশ কষ্টকর ব্যাধি। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটা তুলতে শুরু করেছে। সম্ভবত ইনহেলারের পাফ নেবার পর তার একটু ভালো লাগছে। সায়রা বলল, চাচা, আজ যে বিশেষ একটা দিন, সে বিষয়ে আপনি জানেন? মিসির আলি বিস্মিত হয়ে বললেন, বিশেষ কি দিন বলো তো? আপনি জানেন না? জানি না। আমার হাতে চায়ের কাপ দেখেও বুঝতে পারছেন না? না। আপনার কাজের মেয়ে যে নতুন শাড়ি পরেছে, এটা চোখে পড়েনি? শাড়ি তো সে মাঝে মাঝে পরে, আজ নতুন শাড়ি পরেছে এটা খেয়াল করিনি। সায়রা হাসি মুখে বলল, চাচা, আজ ঈদ। ঈদ বলেই আপনার এখানে দিনের বেলায় উপস্থিত হয়ে চায়ের কাপ হাতে নিয়ে বসেছি। রমজান মাসের সকালে নিশ্চয়ই চা খেতাম না। আজ আমি এসেছি আপনাকে সালাম করতে। মিসির আলি বিব্রত গলায় বললেন, দীর্ঘদিন তেমনভাবে কোনো উৎসব পালন করা হয় না, তাই জন্য বিষয়টা মাথায় থাকে না। ছোটবেলায় ঈদ করতেন না? অবশ্যই করতাম। নতুন জামা জুতা। ঈদের আগের রাতে নতুন জামা জুতা বালিশের কাছে রেখে ঘুমাতাম। নাকে লাগতো চামড়ার গন্ধ। এখনও আমার কাছে ঈদ মানে নাকে চামড়ার গন্ধ। সায়রা বলল, আমি আপনার জন্য নতুন পাঞ্জাবি এনেছি। নাসরিনকে বলেছি পানি গরম করতে। আপনি গোসল করবেন, নতুন পায়জামা পাঞ্জাবি পরবেন, ফিরনি খাবেন। আমি আপনাকে সালাম করে চলে যাব। একা যাব না, আপনাকে সঙ্গে করেই নিয়ে যাব। আপনাকে ঈদগায় নামিয়ে দেব। মিসির আলি বিব্রত হয়ে বললেন, আমাকে ঈদের নামাজ পড়তে হবে? হ্যাঁ, হবে। আমার এই জীবনে দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে ঈদের দিন জায় নামাজ বগলে নিয়ে বাবা ঈদের নামাজে যেতেন। আমরা 2 বোন তাড়াহুড়ো করে সিমাই, ফিরনি এইসব রাঁধছি। আমরা 2 দফা বাবাকে সালাম করতাম। একবার উনি যখন নামাজে যেতেন তখন, আরেকবার উনি যখন নামাজ থেকে ফিরে আসতেন তখন। মিসির আলি বললেন, সালাম কি 2বার করতে হয়? সায়রা বলল, একবারই করার নিয়ম। 2বার সালামের ব্যাপারটা ইথেন চালু করে। ওর অনেক পাগলামি ছিল। 2বার সালামের সে নামও দিয়েছিল, যাওয়া সালাম, আসা সালাম। চাচা, আপনি এখনো বসে আছেন? যান, গোসল করতে যান। মিসির আলি বললেন, গোসল, নতুন কাপড় পরা, ঈদগায় যাওয়া, এই অংশগুলো বাদ দিলে কি হয় না? সায়রা বলল, হয়, কেন হবে না? তবে আমার একটা ধারণা ছিল আপনি আমার কথা শুনবেন। আমি ঠিকমতো আপনাকে বলতে পারিনি।
আরও আবেগ দিয়ে যদি অনুরোধটা করতাম তাহলে নিশ্চয়ই আপনি শুনতেন। মেজর আলী বললেন, তুমি তো যথেষ্ট আবেগ দিয়েই কথাটা বলেছ, এর চেয়ে বেশি আবেগ দিয়ে কিভাবে বলতে? সায়রা বলল, শৈশবের ঈদের স্মৃতির কথা বলতে গিয়ে যদি টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তো তাহলে আপনি আমার কথায় রাজি হয়ে যেতেন। আপনি কাজ করেন লজিক নিয়ে, কিন্তু আপনার মধ্যে আবেগ অনেক বেশি। কথা বলতে বলতে সায়রার হঠাৎ গলা ধরে গেল। সে তার মাথা সামান্য নিচু করল। মেজর আলী সায়রার চোখের দিকে তাকিয়ে আছেন। সায়রার চোখ ভর্তি পানি টলটল করছে। বোরকার একটা অংশ সে দুই চোখের উপর চেপে ধরল। তার শরীর সামান্য কাঁপল। মেজর আলী বললেন, তুমি আর এক কাপ চা খাও। চা খেতে খেতে আমি গোসল সেরে চলে আসব। আমার জন্য কি পাঞ্জাবি এনেছো দাও, পরে ফেলি। সায়রা চোখ থেকে কাপড় সরিয়ে হেসে ফেলে বলল, আমার যে চোখের পানি আপনি দেখছেন, এটা আসল না, নকল। চোখের পানি দিয়ে যে আপনার সিদ্ধান্ত পাল্টানো যায় সেটা দেখার জন্য কাজটা করেছি। আমি আগেও আপনাকে একবার বলেছি যে আমি দ্রুত চোখে পানি আনতে পারি, বলিনি? বলেছ। আমি যে একজন এক্সপার্ট অভিনেত্রী এটা বুঝতে পারছেন? ইথেন ছিল আমার চেয়েও এক্সপার্ট। সে যে কোনো মানুষের গলা নকল করতে পারত। তার সঙ্গে কথা বলতে পারলে আপনি খুব মজা পেতেন। মেজর আলী উঠে দাঁড়ালেন। গোসল সারবেন ভেবেই উঠে দাঁড়ালেন। সায়রা বলল, আপনাকে গোসল করতে হবে না, নতুন পাঞ্জাবিও পরতে হবে না। আপনার অভ্যস্ত জীবন থেকে আমি আপনাকে সরাবো না। তবে ঈদ উপলক্ষে আপনাকে নিয়ে চা অবশ্যই খাবো। নাসরিনকে চা দিতে বলি? বলো। আমি আজ যাওয়ার সময় নাসরিনকে সঙ্গে নিয়ে যাব। ঈদ উপলক্ষে আমার বাড়িতে গিয়ে কিছুক্ষণ হইচই করবে। দরিদ্র মানুষের জন্য ঈদের উৎসব অতি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। চাচা, আমি কি ঠিক বলেছি? বুঝতে পারছি না ঠিক কিনা, তবে তোমার লজিক ভালো। তুমি যা বলবে ভেবেচিন্তেই বলবে, এটা ধরে নেওয়া যায়। নাসরিন চা নিয়ে এসেছে। সায়রা মাথা নিচু করে চায়ে চুমুক দিচ্ছে। মেজর আলী সিগারেট ধরিয়েছেন। একটা ছোট প্রশ্ন তার মাথায় এসেছে, প্রশ্নটা করবেন কি না বুঝতে পারছেন না। আজকে উৎসবের দিন, কঠিন প্রশ্নের জন্য হয়তো উপযুক্ত না। প্রশ্নটা দুই বোনের ইলবিশ শয়তান দেখা নিয়ে। 1 সপ্তাহের ব্যবধানে এরা ইবলিশকে দেখেছেন, অথচ সময় মিলছে না। পুরো লেখাতেই সময়ের গণ্ডগোল থেকেই যাচ্ছে। সায়রা খাতায় লিখেছে যে শ্রাবণ মাসের রাতে ইবলিশ শয়তানের দেখা পায় কিংবা স্বপ্নে দেখে। তার কয়েকদিন পরেই ছাদে দুই বোন চা খাওয়ার বর্ণনা আছে। তখন বাগান বিলাসের রঙিল ঝলমলে পাতার কথা আছে। শ্রাবণ মাসে বাগান বিলাসের রঙিল পাতা থাকবে না, বেলি ফুলের গাছে বেলি ফুল থাকবে। অথচ সায়রা পরিষ্কার লিখল, বেলি ফুলের সিজন না। ইবলিশ শয়তানের দেখা যদি তারা পেয়েও থাকে, কে আগে পেয়েছে? সায়রা চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান। আপনার চোখে প্রশ্ন প্রশ্ন ভাব। প্রশ্ন করতে চাইলে করতে পারেন। কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি না। আপনি আমার লেখা কতটুকু পড়েছেন? 2nd চ্যাপ্টার শেষ করেছি। প্রথম চ্যাপ্টার শেষ করার পর আপনার মধ্যে অনেক খটকা তৈরি হয়েছিল, 2nd চ্যাপ্টারে হয়নি। অনেক বড় কোনো খটকা তৈরি হয়নি, ছোটোখাটো কিছু সমস্যা আছে, সেগুলো তেমন গুরুত্বপূর্ণ না। 2nd চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্যই পাননি? মেজর আলী বললেন, একটা পেয়েছি। তোমার ইবলিশ শয়তান বিরাট মিথ্যাবাদী। সে সত্যার সঙ্গে মিথ্যা মেশাচ্ছে না, সে মিথ্যার সঙ্গেই মিথ্যা মেশাচ্ছে। তোমার মা মোটেই হিন্দু মহিলা ছিলেন না, তার নাম রহিমা বেগম। তোমার বাবা সংক্ষেপে রমা ডাকতেন।
সায়রা শান্ত গলায় বলল, এই তথ্য আমি আমার খাতায় কোথাও লিখিনি। আপনি কোথায় পেয়েছেন? মিসির আলি দ্বিতীয় সিগারেটটা ধরাতে ধরাতে বলল, আমার এক ছাত্র বগুড়া আজিউল হক কলেজে অধ্যাপনা করে। তাকে চিঠি লিখে বিষয়টা জানাতে বলেছিলাম। সে চিঠিতে জানিয়েছে। সায়রা বলল, আমি কি চিঠিটা পড়তে পারি? মিসির আলি বললেন, অবশ্যই পারো। তিনি চিঠি এনে দিলেন। চিঠিতে লেখা, শ্রদ্ধেয় স্যার, আসসালাম। আমি আপনার চিঠি পেয়ে যার পর নাই বিস্মিত হয়েছি। আপনি যে আমার নাম মনে রেখেছেন, এই আনন্দই আমার রাখার জায়গা নাই। আমার কথাটা আপনি বাড়াবাড়ি হিসাবে নেবেন না। আপনার সকল ছাত্রছাত্রী যে আপনাকে কোন চোখে দেখে তা আপনি ধারণাও করতে পারবেন না। যাই হোক, এখন মূল প্রসঙ্গে আসি। আপনার চিঠি যেদিন পাই সেদিনই আমি সারিয়াকান্দি রওনা হই। বগুড়া জেলায় 3টি সারিয়াকান্দি আছে। ভাগ্যগুণে প্রথম গ্রামটিতেই কেমিস্ট্রির টিচার হাবিবুর রহমান সাহেবের স্ত্রী কবরের সন্ধান পাই। মহিলার নাম রহিমা বেগম। তার পিতা সারিয়াকান্দি স্কুলের শিক্ষক ছিলেন, এখন মৃত। মেয়ের কবরের পাশেই তার কবর হয়েছে। স্যার, এর বাইরেও যদি আপনি কিছু জানতে চান আমাকে জানাবেন। আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। আপনার শরীরের যত্ন নেবেন। যদি অনুমতি পাই তাহলে ঢাকায় এসে আপনাকে কদমবুসি করে যাব। এটি আপনার স্নেহধন্য ফজলুল করিম, বগুড়া আজিউল হক কলেজ, বগুড়া। সায়রা চিঠি ফিরিয়ে দিতে দিতে বলল, আপনার অনুসন্ধানের এই প্যাটার্নটা সম্পর্কে আমার ধারণা ছিল না। আমি ভেবেছিলাম আপনি আমার লেখা পড়ে চিন্তা করতে করতে মূল সমস্যার সমাধানে যাবেন। আপনি যে আবার চিঠিপত্র লিখে অন্যখান থেকেও তথ্য সংগ্রহ করবেন তা ভাবিনি। মিসির আলি বললেন, তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? সায়রা বলল, আপত্তি আছে। আপনার যা জানার আমার কাছ থেকে জানবেন। আই উইল আনসার ইউ ট্রুথফুলি। বাইরের কাউকে কিছু জানাতে পারবেন না। ঠিক আছে। সায়রা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি এখন চলে যাব। আপনি কি আমার কাছ থেকে বিশেষ কিছু জানতে চান? মিসির আলি বললেন, তোমাদের বাড়ির ইলেকট্রিসিটি বিল দেখতে চাই। তুমি যেমন গোছানো মেয়ে, আমার ধারণা পুরনো সব ইলেকট্রিসিটি বিল তোমার কাছে আছে। আপনার কি সব বিল দরকার? হ্যাঁ, সবই দরকার। আমি বিল পাঠিয়ে দেব। সায়রা দ্রুত ঘর থেকে বের হলো। নাসরিনকে তার সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা, সে নিল না। মনে হয় ভুলে গেছে। সে আরও একটা ব্যাপার ভুলে গেছে, মিসির আলিকে ঈদের সালাম। সে বলেছিল এ বাড়িতে তার আসার উদ্দেশ্য মিসির আলিকে সালাম করা। কোনো কারণে সায়রা অবশ্যই আপসেট। ফজলুল করিমের লেখা চিঠিটা কি কারণ হতে পারে? মিসির আলি ঠিক ধরতে পারছেন না। ঈদের দিনটা নাসরিনের বৃথা গেল না। মিসির আলি তাকে নিয়ে বেড়াতে বের হলেন। বাচ্চা একটা মেয়ে নতুন শাড়ি পরে ঈদের দিনে ঘরে বসে থাকবে, এটা কেমন কথা? তিনি তাকে নিয়ে চিড়িয়াখানায় গেলেন। নাসরিন আগে কখনো চিড়িয়াখানায় আসেনি। সে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। সে হাতিতে চড়ল, আইসক্রিম খেলো 4টা। বানরের খাঁচার সামনে থেকে তাকে নড়ানোই যায় না। মিসির আলি বললেন, মজা পাচ্ছিস নাকি রে মা? নাসরিন বলল, হুম। সন্ধ্যার দিকে তারা যখন ফিরছে, বের হওয়ার গেটের কাছাকাছি চলে এসেছে, তখন নাসরিন ফিসফিস করে জানালো সে আরেকবার জলহস্তি দেখতে চায়। মিসির আলি হাসি মুখে তাকে জলহস্তি দেখাতে নিয়ে গেলেন। রাতে নাসরিনকে নিয়ে বেড়াতে গেলেন হোটেলের মালিক হারুন বেপারীর বাসায়। হারুন বেপারী আনন্দে অভিভূত হয়ে গেল। সে চোখ কপালে তুলে বলল, আপনি এসেছেন, এটা কেমন কথা? মিসির আলি বললেন, ঈদের দিন বেড়াতে আসবো না? হারুন বেপারী বলল, অবশ্যই আসবেন।
আপনি আমার বাড়িতে এসেছেন, এটা যে আমার জন্য কত বড় ভাগ্যের ব্যাপার সেইটা আমি জানি। ঠিকানা পাইলেন কই? আপনার হোটেলে গিয়েছিলাম, সেখানে একটা ছেলের কাছ থেকে জোগাড় করেছি। হারুন ব্যাপারী খাওয়া দাওয়ার বিপুল আয়োজন করল। শুধু খাওয়া দাওয়া না, রাতে তাদের সঙ্গে সেকেন্ড শো সিনেমা দেখতে যেতে হলো। গত 5 বছর থেকে নাকি সে প্রতি 2 ঈদের রাতে পরিবারের সবাইকে নিয়ে সেকেন্ড শো সিনেমা দেখে। মিসির আলি সিনেমা দেখার অংশ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। ক্ষীণ গলায় বলেছিলেন, ঈদের দিন সিনেমা দেখাটা আপনাদের পারিবারিক ব্যাপার, সেখানে আমি ঠিক। হারুন ব্যাপারী কঠিন গলায় বলল, যে বলে আপনি আমার পরিবারের লোক না, তার গালে যদি জুতো দিয়া 2টো বাড়ি আমি না দিছি, তাহলে আমার নাম হারুন ব্যাপারী না। ছবি দেখে মিসির আলি যথেষ্টই মজা পেলেন। ছবির নাম জিদ্দি সন্ত্রাসী। সেখানে একজন ভয়ঙ্কর সন্ত্রাসীর প্রেম হল কোটিপতির একমাত্র কন্যা চামেলির সঙ্গে। খবর জানতে পেরে চামেলির বাবা শিল্পপতি ওসমার সন্ত্রাসীকে জীবিত অথবা মৃত ধরার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন। চামেলি একদিন সন্ত্রাসীকে, নাম রাজা, বাবার সামনে উপস্থিত করে বলল, দাও এখন পুরস্কারের 10 লক্ষ টাকা। এই টাকা আমি দরিদ্র জনগণকে দান করব। এদিকে জানা যায় সন্ত্রাসীও আসল সন্ত্রাসী নয়, সেও আরেক কোটিপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতির একমাত্র সন্তান। তাকে শিশু অবস্থায় চুরি করে নিয়ে যায় এক বেদের দল। সেই বেদের দলের এক ষোড়শী কন্যার সঙ্গে রাজার বিয়ে ঠিকঠাক হয়। বিয়ের রাতে জানা যায় এই বেদেনী কন্যা, তারও নাম কাকতালীয়ভাবে চামেলি, আসল মানুষ নয়, সে নাগিন। ইচ্ছা মতো সে মানুষের বেশ ধরতে পারে, আবার সাপও হয়ে যেতে পারে। নাগরাজের সঙ্গে তার বিরোধ বলেই সে লুকিয়ে বেদেনী কন্যা সেজে মনুষ্য সমাজে বাস করে। মিসির আলির পুরো সময়টা কাটল কার সঙ্গে কার কি সম্পর্ক এটা চিন্তা করে বের করতে। কোন চামেলি আসলে নাগিন কন্যা এটা নিয়ে তিনি খুবই ঝামেলায় পড়লেন। নাসরিনকে বারবার জিজ্ঞেস করতে হচ্ছে, এই চামেলি কি আসলে নাগিন নাকি আসল মানুষ? বেদে দলের সর্দার এবং নাগরাজ কি একই ব্যক্তি নাকি আলাদা? শেষ দৃশ্যে নাগরাজ এবং নাগিন কন্যার একই সময়ে মৃত্যু হল। দুজনেই সাপ হয়ে একজন আর একজনকে দংশন করল। ভয়াবহ জটিলতা। ছবি দেখে ফেরার পথে নাসরিন ঘোষণা করল, সে তার সমগ্র জীবনে 2জন সত্যিকার ভালো মানুষ দেখেছে। দুজনকেই সে খালুজান ডাকে। মিসির আলি বললেন, একজন যে আমি এটা বুঝতে পারছি, আর একজনকে? নাসরিন বলল, আর একজন সায়রা আপামনির বাবা, ওনার নাম হাবিবুর রহমান। মিসির আলি বললেন, দুজনের মধ্যে কে বেশি ভালো, ফার্স্ট কে সেকেন্ড কে? নাসরিন গাঢ় গলায় বলল, উনি ফার্স্ট। মিসির আলি বাসায় ফিরলেন রাত 12টায়। তার বাসার কাছে গলির মোড়ে সায়রার বিশাল পজরো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ড্রাইভার বিরক্ত গলায় বলল, আপনি কই ছিলেন? রাত 9টার সময় এসেছি, এখন বাজে 12টা। বড়লোকদের ড্রাইভারদের মেজাজ থাকে এমনিতেই চড়া। ঈদের দিন সেই চড়া ভাব হলো তুঙ্গস্পর্শী। মিসির আলি বললেন, কোনো সমস্যা? ড্রাইভার বলল, সমস্যা টমস্যা জানি না, আপনার জন্য খাবার পাঠিয়েছে, নিয়ে যান। ড্রাইভার বিশাল সাইজের 2টা টিফিন ক্যারিয়ার বার করল। মিসির আলি বললেন, আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি, খাবার দিতে হবে না। ড্রাইভার বলল, খাবার প্রয়োজন হলে নর্দমায় ফেলে দেন, আমি এগুলা নিয়ে ফেরত যাব না। আপনার জন্য ম্যাডাম একটা চিঠিও পাঠিয়েছেন। মিসির আলি চিঠি এবং খাবার নিয়ে বাসায় ফিরলেন। চিঠিতে সায়রা লিখেছে, বাংলায় লেখা চিঠি। চাচা, এই চিঠি ক্ষমা প্রার্থনামূলক।
আমি আজ ঈদের দিনে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। ঈদের সালাম করতে গিয়ে হঠাৎ রাগ দেখিয়ে চলে এসেছি, সালামও করা হয়নি। আমার রাগের কারণটা অবশ্যই আপনার কাছে পরিষ্কার। আমি চাচ্ছিলাম না আমার নিতান্তই ব্যক্তিগত বিষয়ের কোনো একটি বাইরের কেউ জানুক। আমার রাগ করাটা ঠিক হয়নি, কারণ আপনাকে আমি একটা সমস্যা সমাধানের জন্য কমিশন করেছি। সেই সমস্যা সমাধানের জন্য আপনি যা যা করার সব করবেন, এটাই তো স্বাভাবিক। তাছাড়া আমি তো আগে ভাগে আপনাকে বলিনি যে আপনি বাইরের কাউকে যুক্ত করতে পারবেন না। চাচা, আপনি যাকে ইচ্ছা যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারেন। আপনাকে ফ্রি পাস দেওয়া হলো। আপনার জন্য কিছু খাবার পাঠালাম। কোনো রান্নাই আমার না, বাবুর্চি রান্না করেছে। কোনো একদিন আমি নিজে রান্না করব এবং আপনাকে সামনে বসিয়ে খাওয়াবো। আমি কেমিস্ট্রির ছাত্রী। কেমিস্ট্রির ছাত্রছাত্রীরা ভালো রাঁধুনি হয়, এটা কি জানেন? কারোর রান্না ভালো হয়, কারোর রান্না খারাপ হয়। কেন হয় সেটা কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে বুঝিয়ে বলবো। আমার ধারণা আপনার ভালো লাগবে। আমার বাবা কেমিস্ট্রির শিক্ষক বলেই বোধহয় ওনার রান্নার হাত অসাধারণ। মার মৃত্যুর পর প্রায়ই এমন হয়েছে যে ঘরে কাজের লোক নেই, রান্না করতে হচ্ছে, তাও একদিন দুদিন না, দিনের পর দিন। বাবা সবচেয়ে ভালো রাঁধেন কড়াইশুঁটি দিয়ে কই মাছের ঝোল এবং করলা দিয়ে চিংড়ি মাছ। আপনি একদিন বাবার সঙ্গে দেখা করতে চেয়েছেন, আমি ব্যবস্থা করব। যেদিন আসবেন বাবার হাতে রান্না খাবেন। চিঠিটা দীর্ঘ হয়ে গেল। কেন দীর্ঘ হলো শুনলে আপনার হয়তো বা সামান্য মন খারাপ হবে। আমার অ্যাজমার টান উঠেছে। কিছুক্ষণ আগে নেবুলাইজার ব্যবহার করেছি, তাতে লাভ হয়নি, শ্বাসকষ্ট হচ্ছে। যখন শ্বাসকষ্ট হয় তখন যদি প্রিয় কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখি তাহলে কষ্টটা কম হয়। আপনার কাছে চিঠি লেখার ব্যাপারটা ততক্ষণ শ্বাসকষ্ট টের পাচ্ছি না। চাচা, আপনি ভালো থাকবেন। ও আচ্ছা, আপনাকে একটা বিশেষ থ্যাঙ্কস চিঠির শুরুতেই দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিই। আপনি যে কাজের মেয়েটাকে লেখাপড়া শিখিয়েছেন, এটা আমার ভালো লেগেছে। মেয়েটি অতি ভালো। তাকে রাখা হয়েছিল বাবার সেবার জন্য। বাবাও মেয়েটিকে অত্যন্ত স্নেহ করেন, কিন্তু আমাদের কারোরই মনে হয়নি এই মেয়েটিকে লেখাপড়া শেখানো যায়। আপনার মনে হয়েছে। এইসব আপাত তুচ্ছ কর্মকাণ্ড দিয়েই কিন্তু একজন মানুষ অন্য একজন মানুষের কাছ থেকে আলাদা হয়ে যায়। বিনীত, সায়রা বানু। স্কটল্যান্ডের এভারটন বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির ফুল প্রফেসর শারদান আমির হোসেন মেসর আলীকে একটা চিঠি কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছেন। চিঠিটা এরকম: শ্রদ্ধেয় স্যার, আমার সালাম নিন। আপনার চিঠির জবাব দিতে কিছু দেরি করে ফেললাম, তার জন্য শুরুতেই ক্ষমা প্রার্থনা করছি। মনোবিদ্যার একটা কনফারেন্স চলছিল, আমি ছিলাম প্রোগ্রাম কোঅর্ডিনেটরদের একজন। স্যার, আপনার চিঠি পড়ে মন সামান্য খারাপ হয়েছে। আপনি আবারও কোনো রহস্য সমাধানে নেমেছেন বলে মনে হয়েছে। আপনি আপনার ক্ষমতার কোনো ব্যবহারই করলেন না, ক্ষমতা নষ্ট করলেন তৃতীয় শ্রেণীর সব রহস্য সমাধান করতে গিয়ে। রহস্য সমাধান করবে সরকারের গোয়েন্দা বিভাগ, আপনি না। আপনি আপনার মূল কাজটা করবেন। আমরা যারা আপনার ছাত্র তারা সবাই আপনার কথা ভেবে দুঃখ পাই। মানসিক চিন্তার ক্ষমতা ঈশ্বর প্রদত্ত। এই ক্ষমতার হাস্যকর ব্যবহার অপরাধের মধ্যে পড়ে। স্যার, আমার কঠিন কথাগুলি ক্ষমা করবেন। এখন আপনি যা জানতে চাচ্ছেন জানাচ্ছি। সায়রা বানু আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই রসায়ন শাস্ত্রে পিএইচডি ডিগ্রি নিয়েছে। তার থিসিসের বিষয় ছিল কলোয়েড সায়েন্স। আমি খোঁজ নিয়ে জেনেছি সে ছাত্রী হিসাবে অত্যন্ত মেধাবী ছিল। ডিগ্রি প্রাপ্তির পরপরই তাকে এভারটন বিশ্ববিদ্যালয়ে লেকচারশিপের অফার দেওয়া হয়েছিল। সে সেই অফার গ্রহণ করেনি। আপনি মেয়েটির মানসিক অবস্থা কেমন ছিল জানতে চেয়েছেন। আমি তার সুপারভাইজার ডক্টর জন গ্রিনের সঙ্গে কথা বলেছি। ডক্টর জন গ্রিন জানিয়েছেন তার এই ছাত্রীর মধ্যে তিনি কখনো মানসিক কোনো সমস্যা দেখেননি। সায়রা বানু ক্যাম্পাসে থাকতো না। সে ক্যাম্পাসের বাইরে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে একা থাকত।
পড়াশোনা শেষের দিকে সে তার বাবাকে নিয়ে আসে। তার বাবার নাম হাবিবুর রহমান। তিনিও একসময় রসায়নশাস্ত্রে অধ্যাপনা করতেন। তারা যে অ্যাপার্টমেন্ট হাউসে থাকতো তার বাড়িওয়ালি মিসেস স্টোনের সঙ্গেও আমি কথা বলেছি। ইউরোপ আমেরিকার বৃদ্ধা বাড়িওয়ালিদের কোনো কথাই গুরুত্বের সঙ্গে ধরা ঠিক না। এরা কর্মহীন জীবনযাপন করে এবং তাদের টেনেন্টের সম্পর্কে নানাবিধ গল্পকথা তৈরি করতে পছন্দ করে। এ বিষয়ে আমার নিজেরই তিক্ত অভিজ্ঞতা আছে। যাই হোক, বুড়ি মিসেস স্টোন আমাকে জানিয়েছেন সায়রা বানু এবং তার বাবা দুজনের কেউই রাতে ঘুমোতো না, সারা রাত গুনগুন করে গান করত। হাবিবুর রহমান ধর্মভীরু মানুষ ছিলেন। আমার ধারণা তিনি কোরআন পাঠ করতেন। বুড়ি এটাকেই গান বলছে। এরা দুজন রাতে ঘুমোতো না কথাটাও হাস্যকর। এই ধরনের বৃদ্ধারা সন্ধ্যাতেই মদটদ খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যরা জেগে আছে না ঘুমাচ্ছে তা তাদের জানার কথা না। যে মেয়ে রসায়নশাস্ত্রের মতো একটা জটিল বিষয়ে পিএইচডি থিসিস তৈরি করতে গিয়ে সারা দিন অমানসিক পরিশ্রম করছে, সে সারা রাত জেগে থাকবে কিভাবে? সায়রা বানু সম্পর্কে আপনাকে আরেকটা তথ্য দিতে পারি। এই তথ্য আপনার কাজে লাগতে পারে। নাট্যকলা বিষয়ে এই মেয়ের প্রবল আগ্রহ ছিল। সে পিএইচডির করার ফাঁকে ফাঁকে অভিনয়ের ওপর 2টো কোর্স করেছে। বিদ্যালয়ের ড্রামা ক্লাব শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকটি মঞ্চায়ন করেছিল। টেম্পেস্টের মূল চরিত্র মিরান্ডার ভূমিকা তার করার কথা ছিল। দীর্ঘদিন সে মিরান্ডা চরিত্রের জন্য রিহার্সাল করেছে। শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার জন্য নাটকটি করতে পারেনি। তবে ব্রিটিশ ফিল্মমেকার সিলভেস্টিন জুনিয়রের পূর্ণ দীর্ঘ ছবি দ্য অর্নেটে ভারতীয় মেয়ের একটা ছোট্ট ভূমিকায় সে অভিনয় করেছে। ছবিটি আমি দেখিনি। এই ছবিটির একটি ডিভিডি ক্লিপ আপনার জন্য পাঠালাম। আমি জানি এই ডিভিডি দেখার জন্য প্রয়োজনীয় ডিভিডি প্লেয়ার আপনার নেই। একটি ডিভিডি প্লেয়ারও পাঠালাম। প্রাক্তন ছাত্রের এই উপহার আপনি গ্রহণ করবেন এই আশা অবশ্যই করতে পারি। আপনি বিশেষভাবে জানতে চেয়েছিলেন সায়রা বানু কোনো মানসিক রোগের ডাক্তারের চিকিৎসাধীন ছিল কিনা। এই বিষয়ে আমি কোনো তথ্য বের করতে পারিনি। মানসিক রোগের ডাক্তাররা রোগীদের কোনো তথ্য বাইরে প্রকাশ করেন না। তার জন্য কোর্টের নির্দেশ প্রয়োজন হয়। স্যার, আপনি যদি আরও কিছু জানতে চান আমি আমার ইমেল নাম্বার দিচ্ছি। চিঠি চালাচালির চেয়ে ইমেলে যোগাযোগ সহজ হবে। বিনীত, সর্দার আমির হোসেন। কেমন আছো সায়রা? চাচা, আমি ভালো আছি। খুব ভালো আছো সেরকম মনে হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে 2বার ইনহেলার নিলে। আমার মন ভালো না। যখন আমার মন খারাপ থাকে তখন শ্বাসের সমস্যা হয়। মন খারাপ কেন? আমার হাজবেন্ডের শরীর হঠাৎ বেশি খারাপ করেছে। কাল রাতে তাকে হাসপাতালে ভর্তি করতে চেয়েছিলাম। সে রাজি হয়নি। সে বলেছে জীবনের শেষ কিছুদিন সে তার নিজের বাড়িতে কাটাতে চায়। উনি কি নিশ্চিত যে তার জীবনের শেষ সময় এসে গেছে? উনি নিশ্চিত না হলেও আমি নিশ্চিত। এত নিশ্চিত কিভাবে হচ্ছ? ইবলিশ শয়তান এসে তোমাকে বলেছে যে তিনি মারা যাচ্ছেন? আমাকে বলেনি, বাবাকে এসে বলেছে। সায়রা, চা খাবে? না, চা খাও। তোমার সঙ্গে আমিও খাবো। এসো, কিছুক্ষণ মন খুলে গল্প করি। আমার ধারণা তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। দেখা হবে না কেন? দেখা হবে না কারণ দেখা হবার কোনো প্রয়োজন নেই। আমি ইবলিশ শয়তান ঘটিত যে সমস্যা তার সমাধান করেছি। সমাধান জানার পর তুমি যে আমার কাছে আসবে তা মনে হয় না। সমাধান করে ফেলেছেন? হ্যাঁ, করেছি। আপনি কি আমার লেখা পুরোটা পড়েছেন? আমি 3rd চ্যাপ্টার পর্যন্ত পড়েছি। আরও 2টো চ্যাপ্টার আছে, সেই 2টো চ্যাপ্টার পড়বেন না? না। না কেন? তুমি লেখাটা মূলত লিখেছ আমাকে কনফিউজ করার জন্য।
আমি যতই পড়ছি ততই কনফিউজ হচ্ছি। ইবলিশ যেমন করে সত্যের সঙ্গে মিথ্যা মেশায়, তুমি নিজেই তা করেছ। অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করেছ, আবার অতি তুচ্ছ তথ্য খুবই গুরুত্বের সঙ্গে বর্ণনা করেছ। সায়রা বানু কিছুক্ষণ চুপ করে থেকে ক্ষীণ গলায় বলল, আপনার সমাধানটা কি বলুন। মিসির আলি বললেন, সমাধান তুমি নিজেও করেছ, অনেক আগেই করেছ, তাই না? হ্যাঁ। তাহলে আমার কাছে এসেছো কেন? কনফার্মেশনের জন্য। আপনার যতটা আস্থা আমার বুদ্ধির ওপর আছে, আমার ততটা নেই। মিসির আলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, চা নিয়ে আসি, চা খেতে খেতে কথা বলো। সায়রা বলল, আগে কথা শেষ হোক, তারপর চা খাবেন। মিসির আলি বসে পড়লেন। সায়রা বলল, চা এখন খেতে চাচ্ছি না কেন আপনাকে বলি। চা খেলেই আপনি সিগারেট ধরাবেন। এমনিতেই আমার শ্বাসকষ্ট, সিগারেটের ধোঁয়ায় শ্বাসকষ্টটা বাড়বে। এখন বলুন আপনার সমাধান। মিসির আলি বললেন, তুমি তোমার গলার স্বর পুরুষদের মতো করতে পারো, তাই না? সায়রা বানু চমকালো না, সহজ গলায় বলল, হ্যাঁ। মিসির আলি বললেন, তোমার বোন যখন আলাদা থাকা শুরু করলো, তুমি তখন জানালার বাইরে থেকে পুরুষের মতো গলা করে কথা বলতে, ইবলিশ শয়তান সেজে কথা বলা। সায়রা বলল, হ্যাঁ, ও আলাদা থাকতে গেল, তখন আমার খুব রাগ লাগলো। আমি তাকে ভয় দেখিয়েছিলাম যাতে সে আবার আমার সঙ্গে থাকতে শুরু করে। ইবলিশ শয়তান সেজে তুমি তোমার বাবার সঙ্গেও কথা বলেছ? হ্যাঁ, বলেছি। ওনাকে ভয় দেখাতে চেয়েছ? হ্যাঁ, বাবাকে ভয় দেখানো জরুরি ছিল। তুমি তোমার মায়ের সম্পর্কে যে বর্ণনা দিয়েছ, সেই বর্ণনাটা ভুল। তুমি লিখেছ, ছাদের ঠিক যে জায়গা থেকে পড়ে গিয়ে ইথেনের মৃত্যু হয়েছে, তোমার মার মৃত্যুও সেখান থেকে পড়েই হয়েছে, অথচ তোমার মার মৃত্যু এ বাড়িতেই হয়নি। সায়রা বলল, এ বাড়িতে হয়নি এটা ঠিক, তবে তার মৃত্যু ছাদ থেকে পড়েই হয়েছিল। মিসির আলি বললেন, তোমাদের বাড়ির পুরনো ইলেকট্রিসিটি বিল ঘেঁটে আমি একটা মজার তথ্য পেয়েছি। দেখলাম 5 মাস তোমরা এই বাড়িতে ছিলে না। সায়রা বলল, এই তথ্যটা মজার কেন? এই তথ্যটা মজার কারণ তখন প্রশ্ন আসে, এই 5 মাস তোমরা কোথায় ছিলে? হঠাৎ উধাও হয়ে গেলে কেন? সায়রা বলল, আপনি ইঙ্গিত করার চেষ্টা করছেন যে আমরা ইথেনের বাচ্চা ডেলিভারির জন্য বাইরে গিয়েছি, কিন্তু আমি তো খাতায় লিখেছি ইথেনের পোস্টমর্টম করা হয়, তার পেটে কোনো বাচ্চা পাওয়া যায়নি। মিসির আলি বললেন, এমন কি হতে পারে না যে ওই 5 মাস তোমরা গোপনে কোথাও ছিলে? ইথেনের বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে কোথাও দত্তক দিয়ে তোমরা চলে এসেছ। সায়রা বলল, চাচা, আপনি চা খেতে চেয়েছিলেন না? চা খান। মেয়েটি কোথায়, ওকে বলুন চা দিতে। মিসির আলি বললেন, মেয়েটিকে আমি ইচ্ছা করেই আজ বাসায় রাখিনি। আমি চাচ্ছিলাম না আমাদের কথাবার্তার সময় সে থাকুক। আমার এক বন্ধু আছে, নাম হারুন বেপারি। নাসরিনকে পাঠিয়েছি ওই বাড়িতে। আজ সারাদিন সে ওই বাড়িতে থাকবে। চা আমাকেই বানাতে হবে। সায়রা, তোমার জন্য কি বানাবো? হ্যাঁ। মিসির আলি চা এনে দেখলেন সায়রা কাঁদছে, নিঃশব্দ কান্না। তিনি সায়রার দিকে চায়ের কাপ এগিয়ে দিলেন। সায়রা নিঃশব্দে চায়ে চুমুক দিল, ক্ষীণ গলায় বলল, আপনি ইচ্ছা করলে সিগারেট ধরাতে পারেন। মিসির আলি সিগারেট ধরালেন। সায়রা বলল, কথা শেষ করুন। মিসির আলি বললেন, ইথেনের মৃত্যুর পর রমনা থানায় একজন মহিলা এবং একজন পুরুষের টেলিফোন কলটা খুবই রহস্যজনক। আমি তোমাদের ওই বাড়িটি দেখতে গিয়েছি, গাছগাছালিতে ঢাকা বাড়ি। ওই বাড়ির ছাদে কি হচ্ছে না হচ্ছে
তা দূরের অ্যাপার্টমেন্ট হাউস থেকে দেখে কিছুই বোঝার উপায় নেই। অথচ এর মধ্যে একজন দেখে ফেলল ঘিয়া রঙের পাঞ্জাবি। অন্ধকারে কোনো রং দেখা যায় না, কাজেই যে বলেছে ঘিয়া রঙের পাঞ্জাবি তাকে দেখতে হয়েছে খুবই কাছ থেকে, কিংবা সে জানে যে হত্যাকাণ্ডটি করেছে তার গায়ে ছিল ঘিয়া রঙের পাঞ্জাবি। ওই ভয়াবহ দিনে তোমার বাবার গায়ে কি ঘিয়া রঙের পাঞ্জাবি ছিল? হ্যাঁ। মিসির আলি সিগারেটে টান দিয়ে বললেন, টেলিফোন দুটা আমার ধারণা তুমি করেছ, প্রথমে মেয়ের গলায় এবং পরেই পুরুষের গলায়। আমি টেলিফোন করব কেন? দুটো কারণে করবে, যাতে তোমার বাবা তোমাকে সন্দেহ না করেন, যাতে তোমার বাবার ধারণা হয় কাজটা ইবলিশ শয়তান করেছে। তোমার বাবার রূপ ধরে এসে ছাদে গেছে, তোমার বাবাকে ধাক্কা দিয়ে ফেলেছে। সায়রা বলল, আপনার ধারণা ইথেনকে আমি ধাক্কা দিয়ে ফেলেছি? মিসির আলি বললেন, আমি এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত। সায়রা বলল, হত্যাকারীর মোটিভ থাকে, আমার মোটিভ কি? মিসির আলি বললেন, পুরো ঘটনা আমি যদি অন্যভাবে সাজাই তাহলে তোমার একটা মোটিভ বের হয়ে আসে। সাজাবো? সাজান। তার আগে আমার একটা প্রশ্ন। আপনার ধারণা আমি একজন ভয়ঙ্কর হত্যাকারী, মোটামুটি ইবলিশ শয়তানের কাছাকাছি। তাই যদি হয় আমি আপনার কাছে সাহায্যের জন্য আসবো কেন? আপনাকে তাহলে আমার প্রয়োজন কেন? মিসির আলি বললেন, আমাকে তোমার কেন প্রয়োজন সেটা পরে বলি, আগে পুরো ঘটনাটা অন্যভাবে সাজাই। হ্যাঁ, সাজান। তুমি লিখেছ ইথেনের মৃত্যু যেভাবে হয়েছে তার মার মৃত্যুও সেভাবে হয়েছে। তাহলে ধরে নিই তুমি নিজেই তোমার মাকে ধাক্কা দিয়ে ফেলেছ। কেন ফেলেছ আমি জানি না, এই অংশটি আমার কাছে পরিষ্কার না। আমার ধারণা এই মৃত্যু বিষয়ে তোমার বাবার মনে কিছু খটকা ছিল। খটকা দূর করার জন্য ইবলিশ শয়তানের উপস্থিতি তুমি কাজে লাগালে। সায়রা, তুমি কি আরেক কাপ চা খাবে? না। তুমি চাইলে আমি আলোচনা বন্ধ রাখতে পারি। আপনার যা বলার বলুন, আমি শুনছি। মিসির আলি বললেন, ইথেনের পেটে সন্তান আসার অংশটিকেও আমি সম্পূর্ণ অন্যভাবে সাজাবো। যেভাবে সাজাবো তাতে জিগস পাজেলের খাপে খাপে মেলে। সন্তানটি আসলে এসেছিল তোমার পেটে। সন্তানটি তুমি নষ্ট করনি। যে 5 মাস তোমরা বাইরে ছিলে সেই 5 মাসে সন্তানটি পৃথিবীতে আসে এবং তাকে কোথাও দত্তক দেওয়া হয়। ইথেন পুরো বিষয়টি জানে। তাকে চুপ করিয়ে দেওয়া তোমার জন্য প্রয়োজন হয়ে পড়ে। ইথেন নামের মেয়েটি পেটে কথা রাখা টাইপ মেয়ে না, তাকে বিশ্বাস করা যায় না। ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। তোমার লেখা 3টে চ্যাপ্টার আমি পড়ে ফেলেছি। এই 3টে চ্যাপ্টারে তুমি তোমার স্বামীর কথা কিছুই লেখনি। আমি তার সম্পর্কে সামান্যই জানি। শুধু এইটুকু জানি যে তিনি অসুস্থ। তার সম্পর্কে আমরা কম জানি কারণ তুমি জানাতে চাচ্ছ না। তার অসুখটা কি? ডাক্তার ধরতে পারছে না। দেশের ডাক্তাররা দেখেছে, বাইরের ডাক্তাররাও দেখেছে। শুরুতে ক্যান্সার ভাবা হয়েছিল, এখন ভাবা হচ্ছে না। যতই দিন যাচ্ছে সে দুর্বল হয়ে পড়ছে। কোনো কিছু খেতে পারে না, হজম করতে পারে না। মিসির আলি বললেন, মাথার চুল উঠে যাচ্ছে? সায়রা সামান্য চমকালো, তবে সহজ গলায় বলল, হ্যাঁ। মিসির আলি বললেন, আর্সেনিক পয়জনিং বলে একটা বিষয় আছে। খাবারের সঙ্গে অতি সামান্য পরিমাণ হেভি মেটাল যেমন আর্সেনিক, অ্যান্টিমনি কিংবা লেড দেওয়া হয়, তাহলে শরীরের কলকবজা এমনভাবে নষ্ট হবে যে ডাক্তাররা তার কারণ ধরতে পারবে না।
হেভি মেটাল জড়ো হবে চুলের গোড়ায়, চুল পড়তে শুরু করবে। হেভি মেটালের সাহায্যে মানুষ খুন করার সহজ বুদ্ধির জন্য একজন রসায়নবিদ দরকার। বুঝতে পারছো? পারছি। এই মানুষটিকে সরিয়ে দেওয়ার চিন্তা তোমার মাথায় এসেছে কারণ তোমার মনে ভয় ঢুকে গেছে যে এই মানুষটা তোমার অতীত ইতিহাস জেনে ফেলবে। তুমি তোমার সন্তানকে প্রোটেক্ট করতে চাইছ। ভালো কথা। তোমার এই সন্তানের বাবা কি তোমার প্রাইভেট টিচার রকিব সাহেব? হ্যাঁ। উনি কোথায়? জানি না কোথায়, তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। মিসির আলী বললেন, এখন আমি বলি তুমি আমার কাছে কেন এসেছ? সায়রা বলল, বলুন। সিরিয়াল কিলাররা অহংকারী হয়। তাদের ধারণা জন্মে যায় কারোরই সাধ্য নেই তাদের অপরাধ ধরার। তারা বুদ্ধির খেলা খেলতে পছন্দ করে, অন্যকে বুদ্ধিতে হারাতে পছন্দ করে। তুমি আমার কাছে বুদ্ধির খেলা খেলতে এসেছ। এটা ছাড়াও তুমি তোমার মেয়ের জন্য একটা ভালো আশ্রয়ও যাচ্ছিলে। তোমার কাছে মনে হয়েছিল আমি একটা ভালো আশ্রয়। নাসরিন কি তোমার মেয়ে না? হ্যাঁ। ইথেন যে চিঠি তার মেয়েকে লিখেছিল বলে তুমি উল্লেখ করেছ, এই চিঠি আসলে তোমার লেখা। তুমি তোমার মেয়েকে লিখেছ। ইথেন আর্টসের ছাত্রী। ফর্মালডিহাইড কি তা সে জানে না, তুমি জানো। তোমার ব্যাপারটা আমি ধরতে পারি এই চিঠি পড়ে। তোমার খাতায় এই চিঠিটা যদি না থাকতো তাহলে আমি মনে হয় তোমাকে ধরতে পারতাম না। সায়রা কাঁদছে। মিসির আলী কঠিন গলায় বললেন, শেক্সপিয়ারের টেম্পেস্ট থেকে কয়েকটা লাইন বলি। লাইনগুলি নিশ্চয়ই তোমার পরিচিত। তুমি শেক্সপিয়ারের এই নাটকে অভিনয় করতে চেয়েছিলে। And my ending is despair, unless I be relieved by prayer, as you from crime would pardoned be. সায়রা চোখ মুছতে মুছতে বলল, but release me from my bands with the help of your good hands. মিসির আলী বললেন, পুলিশকে সব কিছু খুলে বললে কেমন হয় সায়রা? সায়রা বলল, আপনি বলতে বললে আমি অবশ্যই বলবো। মিসির আলী বললেন, তুমি কি করবে বা করবে না সেটা তোমার ব্যাপার, আমি কাউকে উপদেশ দিই না। ভালো কথা, তুমি একবার বলেছিলে তোমার বাবার হাতে রান্না খাওয়াবে, মনে আছে? ওনার সঙ্গে আমার দেখা করার শখ আছে। একজন পূর্ণবান মানুষ কি করেন জানো? তিনি যখন কাউকে হাত দিয়ে স্পর্শ করেন তখন তার অন্ধকার নিজের ভেতর নিয়ে নেন। সায়রা বলল, চাচা আপনি কি আমাকে একটু হাত দিয়ে ছুঁয়ে দেবেন? মিসির আলী বললেন, না, কিন্তু তারপরও হাত বাড়িয়ে দিলেন। শেষ হলো কহেন কবি কালিদাস। এটি ছিল তার অন্তিম পর্ব। গল্প পাঠ কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে বই পড়ুন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।